হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি চাইনিজ বিএল সিরিজ লস্ট টু ইউর এপিসোড 4। এই এপিসোডের শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাই ঝানসু বলছে যে আমরা আলোর দিকে ছুটে চলি, কিন্তু পেছনে তাকিয়ে আমরা আমাদের শ্যাডো দেখতে পাই, যেটা বড় থেকে আরও বড় হতে থাকে। এরপর আমরা আবার মেইন ড্রামায় ফেরত যাই, যেখানে দেখা যায় ঝাঙং তার বন্ধুদের সাথে তারা কিছু খাবার খাচ্ছিল, এবং তখন তার বন্ধুরা বলে যে সুইয়ন লোকটা সে আসলে কিন্তু একদমই খারাপ না, সে হতে পারে জিনেক্স, কিন্তু সে বেশ ভালো মানুষ এবং সে ভালো স্টুডেন্টও। তাছাড়া তার রাগ একদমই কম এবং সে কারোর সাথেই রাগ করে না। এরপরে দেখা যায় যে তারা আরও বলে যে আসলে এমনটা না যে আমরা ইচ্ছে করে তাকে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু সে কখনোই আমাদের সাথে মেশার চেষ্টা করেনি। আমাদের টিচার যখন বলেছিল গ্রুপ চ্যাটে সকলকে জয়েন হওয়ার জন্য, সে তো জয়েনও হয়নি। ইভেন সে উইচ্যাট ইউজ করে না। উইচ্যাট ইউজ করবে কি করে, তার তো ফোনই নেই। এই কথা শুনেই ঝাঙাং অবাক হয়ে যায় আর বলে যে তার ফোনই নেই। তখন ওর বন্ধুরা বলে যে হ্যাঁ, সে একদম বয়স্ক মানুষের মতো থাকে। এই কথা বলার পরে আমরা দেখতে পাই ঝাঙং সে ইওয়ানের দিকে তাকায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ঝাঙং সে তার পেটে ব্যথার নাটক করে তার ভাইয়ের ইনফরমারিতে যায়, এবং সেখানে তার ভাই ওকে দেখে বলে যে কি ব্যাপার, কি সমস্যা তোমার। তখন ঝাঙং ওখানে বসে পড়ে আর বলে যে আমার পেটে ব্যথা। কিন্তু ওর ভাই তখন বলে যে সত্যি কথাটা বলো যে তুমি কি জন্য এসেছো। তখনই দেখা যায় যে ঝাঙং সে বলে যে আমি যে নাটক করছি সেটা তুমি কি করে বুঝলে। তখন ওর ভাই বলে যে তুমি ছোটবেলা থেকে এরকম, যখনই তুমি মিথ্যা কথা বলো তুমি তোমার কানে হাত দাও। এই কথা শুনে তাড়াতাড়ি করে ঝাঙং কান থেকে তার হাতটা নামিয়ে ফেলে। এরপরই ওর ভাই বলে যে কেন এখানে এসেছো সেটা বলো। তখন ও বলে যে আমি শিওয়ানের সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছি। তখন ওর ভাই বলে যে হঠাৎ করে ক্লাসমেটের উপর ইন্টারেস্ট। ঝাঙং তখন বলে যে আমি কিউরিয়াস, সে আমার ডেস্ক মেট, আমি যদি তাকে ঠিকভাবে বুঝতে না পারি তাহলে আমি আমার পড়ায় মন বসাতে পারবো না। তখনই ঝানসু বলে যে আচ্ছা ঠিক আছে, যদিও আমি যে তার ফ্যামিলি সম্পর্কে খুব ভালো একটা জানি না, কিন্তু এমন একজন আছে যে তার ফ্যামিলি সম্পর্কে জানে। এই কথা শুনে তখন ঝাঙং বলে যে কে সেটা। তখন ঝানসু বলে যে বিয়ানি। এই কথা শুনেই দেখা যায় ঝাঙং সে উঠে দাঁড়ায় আর বলে যে বিয়ানি, ওই যে লাল চুলের সেই ছেলেটা যে সারাক্ষণ মারামারি করে। তখন ঝানসু বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সে সুইয়নের মাকে নুডলস শপে সাহায্য করে, সে জানতে পারে, এবং তুমি যদি জানতে চাও তাহলে তাকেই জিজ্ঞাসা করতে পারো। তখনই দেখা যায় ঝাঙং সে বলে যে আমার মনে হয় তুমি বিয়ানি সম্পর্কে খুব বেশি জানো, তুমি কি ক্লোজ তার সাথে। ঝানসু তখন সামনে তাকায় আর বলে যে আমি তাকে টিউশন দেই, সে ওই খারাপ মানুষের সাথে যাতে না মিশতে পারে। এই কথা শুনে ঝাঙং তখন তার ভাইকে জিজ্ঞাসা করে যে তুমি তার উপর এত ভালো আচরণ কেন করছো। তখনই ঝানসু ওর ভাইয়ের দিকে তাকায় আর বলে যে ওয়াংং, এমন কিছু জিনিস আছে আর এমন কিছু কাজ আছে যেগুলোর জন্য কোনো রিজন দরকার হয় না। যে মানুষকে তুমি পছন্দ করো বা কেয়ার করো তাদের প্রতি ভালো আচরণ করা, এতে লজ্জার কিছু নেই। হোক সে ফ্রেন্ড বা অন্য কিছু, জাস্ট তোমার মতো। এই কথা বলি সে ঝাঙংয়ের হাতটা ধরে এবং বলে যে আমার মনে হয় তুমি সুইয়নের অনেক কেয়ার করো। কিন্তু ঝাঙং সে তার ভাইয়ের হাতটা ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ঝাঙং আর বিয়ানি তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর ঝাঙং সে সিগারেট অফার করে ওকে, কিন্তু ও নেয় না আর বলে যে তুমি সুইয়নের ফ্যামিলি সম্পর্কে জানতে চাও তাই তো। তারা বেশ পোর, কিন্তু আমার থেকে তাদের অবস্থা একটু ভালো, কিন্তু সেটা খুব বেশি একটা না। এরপর সে আরো বলে যে আন্টি তার যে সব সেটা চালিয়ে খুব একটা টাকা ইনকাম করতে পারে না, দুজন ছেলে মেয়ে মানুষ করতে তার সেটা দিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায়। জাহাং তখন বলে যে তাহলে তুমি কেন শুধুমাত্র তার মাকে হেল্প করো, সে কেন করে না। তখন বেনি বলে যে সে যে জিনেক্স, তার কাছে তার কেউ সাহস করে না, সে শুধু তার মায়ের জন্য কিছু ডেলিভারি করতে পারে। জাহাং তখন বলে যে ডেলিভারি করে, সে পায়ে হেঁটে। তখনই বিয়ানি বলে যে হ্যাঁ পায়ে হেঁটে, এবং আজকাল কে পায়ে হেঁটে ডেলিভারি করে। আমি কিছু পার্ট টাইম জব তাকে খোঁজ করে দিয়েছিলাম, কিন্তু যখনই তারা শুনেছে যে তার জেনেক্স, তারা তাকে না করে দিয়েছে, এবং আমি জানি যে এখন তার টাকার অনেক শর্ট রয়েছে, আর এটার কারণ তার বোন। এই কথা শুনেই ঝাঙাঙের মনে পড়ে সেদিনের কথা, যেদিন ওকে ডগে কাজ করতে দেখেছিল এবং অল্প টাকার বিনিময়ে সে অনেক বেশি কষ্ট করেছিল। এরপরে আমরা দেখতে পাই যে ঝাঙাং সে সুনিউর সাথে দেখা করতে আসে, এবং সুনি ওকে দেখে বলছে দেখো ওটা আমার ভাইয়ের বন্ধু, এবং এখানে সে আমার সাথেই দেখা করতে এসেছে। এই কথা বলেই সে ঝাঙাংকে ডাকে এবং তাড়াতাড়ি করে দৌড়ে সেখানে চলে যায়। এরপরই ওকে দেখেই জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো, আমার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করবে তাই তো। ঝাঙাং এবার ওর বোনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার ভাই তো এখন অনেক বড় হয়েছে, কিন্তু সে ফোন কেন ইউজ করে না। এই কথা শুনে শুনু ওর দিকে তাকায় আর বলে যে আচ্ছা সত্যি কথা বলতে গেলে আমার ভাই সে তেমন একটা কথা বলে না, এবং আমি তাকে জোর করে কথা বলাই, আর বাসায় যখন আমরা কমিউনিকেট করি তখন আমরা নোটস লিখে তারপর একে অপরের সাথে কথা বলি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সে জাস্ট একটা ফোনের পিছনে টাকা খরচ করতে চায় না, এই জন্যই সে ইচ্ছে করে এই কথাটা বলেছে। এই কথা শুনেই ঝাঙাং বলে যে তার কি টাকার এতটাই অভাব। তখনই শুনি বলে যে আসলে এটা বলা লজ্জাজনক, কিন্তু আমার ভাই এইসব কাজ যে করছে সেটা শুধুমাত্র আমার জন্য। ঝাং বলে যে তোমার জন্য।
তখন রুমানা বলছে, "হ্যাঁ, আমি অ্যাক্টিং ক্লাস করতে চাই। আর শহরের যে ক্লাসগুলো সেগুলো অনেক বেশি কস্টলি এবং প্রতিটা সেশনের জন্য ১০,০০০ করে টাকা নেয়। আর সেটা আমার ভাই জানতে পেরে সে লুকিয়ে, লুকিয়ে অনেকগুলো পার্ট টাইম জব নিয়েছে। সে অনেক বেশি বোকা।" সে আরো বলে যে গত ট্রিপে যখন সে কাজ করলো, কাজে তার হাত কেটে গিয়েছিল। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এই কথা শুনেই দেখা যায় ঝাঙ্গের অনেক বেশি খারাপ লাগে। সে বলে যে, "ও তাই নাকি? আচ্ছা আমি তোমার অ্যাক্টিং ক্লাসটা টেক কেয়ার করব, ঠিক আছে?" শুনে খুশি হয়ে যায়। তখনই জাঙ্গু তার ব্যাগের ভেতর থেকে অনেকগুলো মাঙ্গা বই বের করে আর বলে যে, "এগুলো একদমই ফ্রি না। এখন থেকে তোমার ভাইয়ের হাতে যাই হোক না কেন, তুমি আমাকে ইমিডিয়েটলি জানাবে, ঠিক আছে?" তখন সূর্য বলছে, "একদমই। এগুলো তো একদমই ব্র্যান্ড নিউ আর নতুন রিলিজ হয়েছে। তুমি চিন্তা করো না। যাই হোক না কেন, আমি অবশ্যই তোমাকে সবকিছু জানাবে।" শুনে তখন বলে যে, "আমার ভাই গতকাল রাতে মাকে হেল্প করছিল তার হিসাবের কাজে। কিন্তু তার জুতোগুলো অনেক পুরনো হয়ে গেছে। তার নতুন এক জোড়া জুতো হলে খুব ভালো হয়।" তখন ঝাঙ্গু বলে যে, "ঠিক আছে, আমি চলে যাচ্ছি।" শুনে তখন ওকে বাই বলে। এরপরে আমরা দেখতে পাই যে সুইয়ান সে স্কুলে যাচ্ছিল। তখন একটা স্কুটি নিয়ে জাং ওখানে আসে আর বলে যে, "ওঠো, এটা তোমার জন্য।" সে আর বলে যে, "তুমি না তোমার মায়ের জন্য ডেলিভারি করো। এটা দিয়ে তাড়াতাড়ি হবে। তুমি তো এমনিতে লেট করে যাও।" এই কথা শুনে সুয়ান বলে যে, "এটা আমার দরকার নেই।" কিন্তু ঝাং সে হাল ছাড়ে না। সে বলে যে, "এটা গিফট আর কন্ডিশন হলো তুমি প্রতিদিন আমাকে বাড়ি থেকে এখানে নিয়ে আসবে আর নিয়ে যাবে।" এরপর সে আর বলে যে, "হেঁটে আসা অনেক বেশি কষ্টকর।" তখন সুয়ান বলে যে, "কোনো দরকার নেই। বাইক চালানো আমার জন্য অনেক বেশি রিস্কি।" তখন ঝাং বলে যে, "তোমার এই জিনিসটার জন্য আমি কিন্তু একদমই ভয় পাই না। ঠিক আছে?" সে আর বলে যে, "তাড়াতাড়ি ওঠো।" তখনই দেখা যায় বাধ্য হয়ে শিউয়ান তার সেই স্কুটিতে চড়ে বসে এবং নিজেই সেটা ড্রাইভ করতে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ঝানসু সে তার অফিসে বসে কাজ করছিল আর বিয়েনি সম্পর্কে খোঁজ খবর করছিল কম্পিউটারে। তখনই ওখানে হন্তদন্ত হয়ে বিয়েনি প্রবেশ করে আর ওকে দেখেই দেখা যায় ঝানসু সেদিকে তাকায়। বিয়েনি তখন বলে যে, "আমি যদি আজকে চেক ইন করি তাহলে কি আমার যে ঋণ সেটা পরিশোধ হয়ে যাবে?" এবং তখনই দেখা যায় যে সে আরো বলে, "চলো, তোমার সাথে আমার কথা আছে।" কিন্তু দেখা যায় ঝানসু সে কিছুই বলে না। এরপরই বিয়েনি আবার বলে যে, "তুমি তোমার ওই শহর ছেড়ে এখানে কেন এসেছো সেটা সম্পর্কে বলবে? নাকি তোমার বড়লোক বাবার সম্পর্কে?" তখনই ঝানসু বলে যে, "তার থেকে তোমার বাবার সম্পর্কে কথা বলি চলো।" বিয়েনি রেগে যায় আর বলে যে, "সেটা দিয়ে তোমার কোনো দরকার নেই।" কিন্তু ঝানসু A to Z তার বাবার সম্পর্কে বলতে থাকে, যেটা শুনে বিয়েনি অনেক বেশি রেগে যায় আর বলে, "তুমি কি আমার সম্পর্কে খোঁজ খবর করছিলে?" এই কথা শুনে ঝাঁঝু তখন কিছুই বলে না। সে উঠে দাঁড়ায় আর তার ওভারকোটটা নেয় আর বলে, "চলো, তোমাকে আমি কোথাও নিয়ে যাবো।" কিন্তু বিয়ান সে বলে, "আমি কোথাও যাবো না।" ঝানসু তখন বিয়ানীকে বলে যে, "তুমি যদি এখন আমার সাথে যাও তাহলে তোমার সকল ঋণ মওকুফ হয়ে যাবে।" এই কথা শুনে বিয়ানী অনিচ্ছা সত্ত্বেও ঝানসুর পেছন, পেছন আসে এবং একটা অ্যালি ধরে তারা হাঁটতে থাকে। তখনই ঝানসু বিভিন্ন মানুষের জীবনযাত্রার যে চিত্র সেটা দেখাতে থাকে বিয়ানীকে এবং কে কত কষ্টে জীবনযাপন করছে সেটাই ওকে দেখাতে থাকে এবং এক পর্যায়ে এসে ওরা এক জায়গায় দাঁড়ায়। বিয়ানী ওর কলার ধরে আর বলে যে, "তুমি কেন আমাকে এসব দেখাচ্ছ? নাকি তুমি শো অফ করছো যে তুমি ঠিক কতটা জানো?" এরপর সে আরো বলে যে, "তোমার কি মনে হয় আমি ওইসব লুজারদের মতোই হব?" তখন ঝানসু বলে যে, "বিয়ানী, তুমি অনেকটা তাদের মতোই দেখতে।" এরপর সে আরো বলে যে, "তুমি স্কুলকে ইউজলেস মনে করো এবং তুমি মনে করো যে মারামারি করলে সবকিছু সমাধান হয়ে যাবে এবং তুমি কালকের চিন্তা করো না।" তখন বিয়ানী বলে যে, "আমি তাদের মতো না।" ঝানসু বলে যে, "তাহলে ডিফারেন্সটা কি? মেবি তোমার বাবা তোমার মতো যখন ছিল তখনই তোমার মতো সেম একই কথা বলতো।" এই কথা শুনেই বিয়ানী ওকে ছেড়ে দেয় আর বলে যে, "একদমই না, আমি সেরকম না।" সে নিচে বসে পড়ে এবং কান্না করা শুরু করে। তখন ঝানসু আবার বলে যে, "তাহলে কি তুমি জাস্ট অকেশনালি লোন শার্কের হয়ে কাজ করো? আর মাঝে, মাঝে তুমি যে স্মাগলিং এর যে জিনিসপত্র আছে সেগুলো বহন করো?" সে আর বলে যে, "বিয়ানী, তুমি যখন একবার ওটা করবে তখন ১০ বার করতেও তুমি ভাববে না এবং তোমার এই পরিমাণটা দিন, দিন বাড়তেই থাকবে। আর শেষ পর্যন্ত তুমি জেলে চলে যাবে। তুমি কি একবারও তোমার মায়ের কথা ভেবেছো?" বিয়ানী এবার কান্না থামায় আর ঝানসুর দিকে তাকিয়ে বলে যে, "তাহলে বলো আমাকে যে আমি কি করব? আমি যদি এই কাজগুলো না করি তাহলে আমি আমার ঋণ পরিশোধ করব কিভাবে? মায়ের ওষুধ কিনবো কিভাবে? স্কুল কি আমাকে ওভারনাইট টাকা দেবে?" তখন ঝানসু বলে যে, "আমার সাথে একটা ডিল করো।" বিয়ানী বলে, "কিসের ডিল?" তখন ঝানসু বলে যে, "কালকে স্কুল শেষে আমার বাড়িতে আসবে প্রতিদিন এবং আমি তোমাকে একটা টেস্ট দেবো। যদি তুমি সেটা ফিনিশ করতে পারো তাহলে আমি তোমাকে ৩০০ টাকা দেবো।" তখন এই বিয়ানী বলে যে, "তুমি কি মজা করছো?" ঝানসু বলে যে, "আমি একদমই মজা করার মানুষ না, আমি এক কথার মানুষ। তুমি যদি হায়ার স্কোর করতে পারো তাহলে আমি আরো ৫০০ টাকা বোনাস দেবো। এভাবে কাজ করলে তুমি ওসব কাজ করার থেকে অনেক বেশি টাকা পাবে এবং এটা অনেক বেশি সেফ।" তখনই বিয়ানী ওর কথা শুনতে থাকে। ঝানসু আবার বলে যে, "তুমি যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত এভাবে লেগে থাকো তাহলে কলেজের পেটাও আমি তোমাকে শিখিয়ে দেবো এবং এভাবে তুমি তোমার ফ্যামিলি, তোমার নিজেকে সাপোর্ট করতে পারবে এবং তোমার বাবার যে লাইফ সেটা থেকে কি তুমি পালিয়ে যেতে চাও না? এটাই হবে তোমার ফার্স্ট স্টেপ, যে তুমি তোমার ব্রেন দ্বারা মানি ইনকাম করবে, শক্তি দ্বারা নয়।" ঠিক তখনই ওখানে সেই লোকগুলো চলে আসে যাদের সাথে মিলে বিয়ে নিয়ে ওই অনৈতিক কাজগুলো করে। সে লোকগুলো তখন এসে বলে যে, "আরে বিয়ে
তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আজকে রাত্রে একটা কাজ আছে, চলো আমার সাথে। কিন্তু বিয়ানি সে একটু হেজিটেশন করে। এরপর ওই লোকগুলো আবারও বলে যে, চলো কি হলো? তুমি অপেক্ষা করছো কেন? তখন ঝাংসু বলে যে, এখন কিন্তু চয়েস তোমার যে তুমি তাদের সাথে অন্ধকারে থাকবে নাকি আমার সাথে আলোর পথে যাবে। এরপর ওই লোকগুলো আবার ওকে ডাকে। বিয়ানি তখন বলে যে, যাও, আমি যাব না। এরপরেই ঝাংসু ওর দিকে হাত বাড়িয়ে দেয়। আর বিয়ানি সে ওর হাতটা ধরে। এরপর উঠে দাঁড়ায়। এরপর জিজ্ঞাসা করে যে, কালকে ঠিক কোথায় আর কখন তোমার কাছে আমি যাব? তখন ঝাংসু বলে যে, স্কুলের পরে আমার ক্লিনিকে আমার সাথে দেখা করবে। এই কথা বলার পর বিয়ানি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সে ওখান থেকে চলে যায়। আর ঝাংসু সে ওর পেছন পেছনে হাঁটতে থাকে। সকালবেলা ইউয়ান আর সোনু তারা দরজা দিয়ে বের হতে নেয় এবং তাদের দরজার যে সমস্যা ছিল সেটা দেখে তারা ঠিক হয়ে গেছে। ইভেন বাড়ির যেখানে যত সমস্যা ছিল সবকিছুই সমাধান হয়ে গেছে। তখনই সোনু বলে যে, ভাই এসব কি তুমি করেছো? তখনই ইউয়ান বলে যে, না আমি তো করিনি। এরপরই সোনু সামনের দিকে তাকায় আর সেখানে দুজোড়া ব্র্যান্ডের শু দেখতে পায় এবং সেটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর বলে যে, এটা নিশ্চিত ঝাংয়ং ব্রাদার করেছে। এরপর সে বলে যে, সে আমার জন্য এক জোড়া জুতো কিনেছে। সে তো অনেক বেশি থটফুল। এরপর বলে যে, চলো এটা আমরা পরে নেই। এরপরই তারা ওই জুতো পরে স্কুলে চলে আসে। ইউয়ান যখন ক্লাসের ভেতর ঢোকে তখনই তার পায়ে নতুন ব্র্যান্ডের জুতো দেখে সকলে অবাক হয়ে যায় এবং কানাকানি করতে থাকে। ইউয়ান তার সিটে বসে ঝাংয়ংকে জিজ্ঞাসা করে ওই জুতোর কথা। কিন্তু ঝাংয়ং সে টোটালি না করে দেয় যে সে এসব বিষয়ে কিছুই জানে না। তখনই ইউয়ান বলে যে, তাহলে হয়তো কেউ ভুল করে রেখে গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এগুলো আবার ফেরত দিয়ে দেব যদি সে এসে খোঁজে। তখন ঝাংয়ং বলে যে, আরে আমি শুনেছি যে স্টুডেন্টের কল্যাণে একটা চ্যারিটি ফার্ম থেকে এসব কিছু দেওয়া হয়। তখনই দেখা যায় ইউয়ান সে বলে যে, তারা মনে হয় এই ব্র্যান্ডের জুতোগুলোই দেয়, তাই না? ইভেন এক জোড়া আমার আর এক জোড়া নুইয়ের জন্য। ইভেন তারা আমাদের সাইজও ঠিকমতো জানে। ঝাংয়ং ধরা পড়ে যায় এবং সে মাথা চুলকাতে থাকে। তখনই ইউয়ান বলে যে, যাই হোক, যেই দিক না কেন জুতো জোড়া অনেক বেশি কমফোর্টেবল। এরপরই সে আরো বলে যে, আমি এটা পরবো অবশ্যই। তখনই ঝাংয়ং সেটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে, তোমার সত্যিই অনেক ভালো টেস্ট আছে। এরপর আমরা দেখতে পাই যে বিয়েনি সে ঝাংশুর কাছে পড়তে আসে এবং তার টেস্টের সেই পেপারটা করা হয়ে যায়। আর বলে যে, আমি ডান। এই কোশ্চেনগুলো সলভ করা সত্যিই ইম্পসিবল। তখনই ঝাংশু সে ওই পেপারটা দেখে এবং বলে যে, গতবারের তুলনায় তুমি ভালো মার্কস পেয়েছো। তখন বিয়েনি বলে যে, কিন্তু তারপরেও তো আমি পাস করতে পারিনি। এই কথা শুনে ঝাংশু বলে যে, তাহলে তুমি আর বোনাসটা পাচ্ছ না, শুধু ওই ৩০০ টাকাটাই পাবে। এই কথা বলে সে ওখান থেকে টাকাটা আনার জন্য চলে যায়। সে যখন টাকা নিয়ে ফেরত আসে তখনই দেখা যায় হঠাৎ করেই বিয়ানির দাঁতে ব্যথা শুরু হয়ে যায় এবং সে গালে হাত দিয়ে চেপে ধরে। তখন ঝাংশুকে ওই টাকাটা ওকে দেয় এবং সে না দেখেই ওই টাকাটা ধরে। আর ঝাংশু জিজ্ঞাসা করে যে, তোমার দাঁতের ব্যথা কি আবারও বেড়েছে? বিয়ানি বলে যে, সেটা তোমার দেখার বিষয় না। তখনই ও বলে যে, আমি একজন ডেন্টিস্ট, তুমি ভুলে যেও না, চলো আমি দেখে দিচ্ছি। ঝাংশু এবার বিয়ানিকে বেডের উপর শুইয়ে দেয় এবং ওর দাঁত চেক করতে থাকে। হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। তারপর সে একটা আলো জ্বালায় এবং দেখা যায় তারা দুজনে অনেক বেশি কাছাকাছি চলে আসে। বিয়ানি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঝাংশুর দিকে এবং ঝাংশুরও সেই একই অবস্থা হয়। ঝাংশুর কাজ করা হয়ে যায়। সে বলে যে, আজ এতটুকু পর্যন্তই করলাম। এরপর অবশ্যই তুমি ফলো আপ এর জন্য আসবে। এরপরে আমরা দেখতে পাই যে ঝাংয়ং সে আবারও ইওনদের বাড়িতে আসে এবং ওদের যে দরজাটা থাকে সেটা ফিক্সড করে দেয়। এরপর সে গাছে একটু পানি দিতে নেয় আর ইওয়ান সে পেছনে বসে সবকিছুই দেখছিল এবং হঠাৎ করেই ইওয়ান সে ওর কাছে চলে আসে এবং ও ঘাবড়ে যায় আর ওর হাত থেকে পানি দেওয়ার ঝুড়িটা পড়ে যায়। ঝাংয়ং উঠে দাঁড়ায় আর বলে যে, আমি জাস্ট এখান দিয়েই যাচ্ছিলাম। এটাকে একটু ড্রাই দেখাচ্ছিল। তাই জন্য আমি পানি দিতে আসলাম। তখন ইওয়ান বলে যে, তুমি পুরো টুল বক্স নিয়ে যাচ্ছ এখান দিয়ে? তখন ও ওটা হাতে নেয় আর বলে যে, আসলে বিরিয়ানির বাইক ঠিক করতে হবে। আমি তাড়াতাড়ি করে যেতে চাই এখান থেকে। এই কথা বলে সে ওখান থেকে চলে যেতে নেয়। তখনই ইওয়ান ওকে ডাকে আর বলে যে, তুমি কি ডিনার করেছো? যদি না করে থাকো তাহলে আমার সাথে আসতে পারো। আমার মা আজকে সি ফুড রান্না করেছে। ঝাংয়ং একটু খুশি হয়। সেও ইওয়ানের পেছনে রুমের ভেতর চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওরা সকলেই খাবার খেতে বসে। সোনু খাবার সময় তার মাকে বলে যে, মা, ঝাংয়ং ব্রাদার আমাকে অ্যাক্টিং ক্লাসের জন্য ভর্তি করিয়ে দিয়েছে অনলাইনে এবং এই টিচারটা অনেক বেশি ফেমাস। অনেক আর্টিস্ট তার দ্বারাই ফেমাস হয়েছে এবং সে আরো বলে যে, আমিও অনেক বড় একজন স্টার হব, তুমি দেখে নিও। এই কথা শুনে ওর মা একটু অবাক হয়ে যায় আর বলে যে, অ্যাক্টিং ক্লাস? তার তো অনেক বেশি খরচ। এরপর দেখা যায় নূ তাকে দেখায় যে, দেখো এইটা। তখন ওর মা বলে যে, ঝাংয়ং, আমি এটা একদমই হতে দিতে পারি না। তুমি কেন তার অ্যাক্টিং ক্লাসের জন্য পে করবে? তখন ঝাংয়ং বলে যে, আন্টি এটা কোনো ব্যাপারই না। এই যে এক লোকটা সে আমার মায়ের বন্ধু। আমি তাকে বলেছি নূরের কথা। আর নূ অনেক বেশি ট্যালেন্টেড। সো এরকম কোনো সমস্যাই হবে না। তাছাড়া সে অল্প কয়েকজন স্টুডেন্টই নেবে। তখন নূ বলে যে, মা, ১ম মাসটা হবে ট্রায়ালের। আমি যদি টিকে যাই তাহলে ভালো, আর না হলে তো এমনিতেও সে আমাকে নেবে না। ওনার মা ঝাঙাংকে থ্যাংক ইউ বলে। আর তখন ঝাঙাং বলে যে, আন্টি এটা কোনো ব্যাপারই না। আচ্ছা ইওয়ান কোথায়? তখন ওখানে ইওয়ান আসে। আর নূ সে বলে যে, আপনি কি ভুলে গেলেন যে সে একজন ইনফেমাস জিনাক্স? সে কখনোই আমাদের সাথে বসে খায় না। সে একা একাই খাবার খায়। এই কথা শুনে ঝাঙাং একবার ওর দিকে তাকায় আর
ওর কাছে গিয়ে বসে আর বলে যে, "আচ্ছা ব্যাপার কি বলো তো? তুমি কি খাবার বেশি নিয়েছো? দেখি তোমার বলে কি আছে?" এরপরই ওকে হাত ধরে টেনে সে টেবিলে নিয়ে আসে আর বলে যে, "আমাদের সাথে এখানে বসেই খাও।" এই দৃশ্য দেখে ইওনের মা অনেক বেশি খুশি হয়ে যায়। ঝাং আবার ইওনকে বলে যে, "ইওন দেখি তুমি কি খাবার নিয়েছো তোমার বলে?" এই কথা বলে সে এখান থেকে একটু খাবার নিয়ে খায়। ওটা স্পাইসি হওয়ার কারণে ওর অনেক বেশি ঝাল লাগে এবং সবাই হেসে ফেলে। এরপর আমরা দেখতে পাই তারা দুজনে থালা বাসন ধুতে যায় এবং জাঙাং বলে যে, "ইওয়ান তুমি তো থালা বাসন ধোয়াতে বেশ এক্সপার্ট দেখছি।" তখন ইওয়ান বলে যে, "এটা আমি ছোটবেলা থেকেই করছি।" জাঙাং তখন বলে যে, "আচ্ছা তোমার চার্জারটা কোথায় সেটা কি একটু আমাকে দেয়া যাবে? আমার ফোনটা ডেড হয়ে গেছে।" ইওয়ান বলে, "আমার কোনো ফোন নেই।" এই কথা শুনে ঝাঙাং বলে যে, "কোনো ফোন নেই? আচ্ছা তোমার মা কি অনেক বেশি স্ট্রিক্ট তোমার সাথে?" তখন ইওয়ান বলে যে, "আমার দরকার হয় না।" ঝাঙাং তখন বলে যে, "তাহলে তুমি ক্লাসমেটদের সাথে কন্ট্রাক্ট কিভাবে করো?" ইওয়ান বলে যে, "আমি কারো সাথেই কন্ট্রাক্ট করি না।" ঝাঙাং বলে যে, "যদি তোমার দরকার হয় তাহলে?" তখন ইমন বলে যে, "এমন কিছু নেই যা আমার দরকার হবে।" জাহাং বলে যে, "ওখানে তো ক্লাস গ্রুপ আছে এবং সেখানে সবকিছু পোস্ট করা হয়। এই যে আমাকে বলেছে যে সেও যদি তোমাকে রিচ করতে না পারে।" ইওয়ান থেমে যায় আর বলে যে, "ঝাঙাং আমার কোনো বন্ধু নেই। আর আমি কারোর সাথেই কন্ট্যাক্ট করতে চাই না। আমার কন্ট্যাক্ট করার দরকারও পড়ে না। যারা আমার আপনজন তারা আমার এই বাসার ভেতরেই আছে।" এই কথা বলেই সে তার মা আর বোনের দিকে তাকায়। ঝাঙাং তখন ওর সামনে যায় আর বলে যে, "তাদের ভেতর কি আমিও আছি?" ইওয়ান ওর দিকে তাকিয়ে একটু হাসে। এরপর ঝাঙাং সে ইওনের মায়ের কাছে চলে যায় আর বলে যে, "আন্টি আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি।" তখন ওর মা বলে যে, "কোনো দরকার নেই।" কিন্তু ঝাঙাং সে জোর করেই তাকে হেল্প করে। পরের দিন ইওয়ান স্কুলে গিয়ে তার সিটে বসে। তখনই সে তার ডেস্কের ওপর একটা ফোন দেখতে পায়। সেটা উঠাতেই ওখানে একটা চিরকুট দেখতে পায় যে, "এটা আমি ধার দিচ্ছি, ফ্রিতে নয়।" তখন ঝাঙাং বলে যে, "আমি এটা তোমাকে কিন্তু ফ্রিতে দিচ্ছি না, আমি ধার দিচ্ছি।" ইওয়ান বলে যে, "কিন্তু কেন?" ঝাঙাং তখন বলে যে, "তুমি আমার ট্রেনিং পার্টনার। অবশ্যই আমি তোমাকে WeChat এ এড করতে চাই, যাতে করে যেকোনো সময় আমি তোমাকে রিচ করতে পারি।" ইওয়ান ঝাঙাংকে ধন্যবাদ জানায়। ঝাঙাং তখন বলে যে, "তুমি কি জানো যে কি করে ফোন ইউজ করতে হয়?" ইওয়ান কিছু বলার আগেই ক্লাসে ম্যাম চলে আসে আর বলে যে, "ক্লাস আমাদের লাস্ট যে স্পোর্টস মিট সেটা খুব সামনেই চলে এসেছে। এটাই আমাদের লাস্ট গ্রুপ মিট।" সে আরো বলে যে, "বাস্কেটবল টুর্নামেন্ট সেটাই হবে মেইন আকর্ষণ এবং আমাদের ক্লাসকে অবশ্যই আমাদের প্রাউড করতে হবে।" তখনই ওখানে রিপ্রেজেন্টেটিভ যে সে দাঁড়ায় এবং ঝাঙাংকে বলে যে, "ঝাঙাং তুমি কিন্তু সাইন আপ করবে। সেদিন তোমার খেলা আমরা দেখেছি এবং তোমাকে ছাড়া আমরা এই খেলাটা একটুও জিততে পারবো না।" ঝাং বলে যে, "আমি রাজি আছি, তবে একটা শর্তে।" এরপরে ইওয়ানকে দেখিয়ে দেয়, বলে যে সে যদি টিমে থাকে। কিন্তু এই কথায় কেউ রাজি হয় না। সকলেই বলে যে, "তুমি মজা করো না, বাস্কেটবল একটা টিম স্পোর্ট এবং সে টিমে হয়ে কিছুতেই খেলতে পারবে না, সে তো এসবে কিছুই বোঝে না।" কেউ রাজি হয় না, সকলেই বিরূপ কথাবার্তা বলতে থাকে। সেসব শুনে অনেক বেশি মন খারাপ হয়ে যায় ইওয়ানের। ঝাং সেটা বুঝতে পারে। সবকিছু শোনার পর ইওয়ান বলে যে, "আমি এখানে জয়েন করছি না। তাছাড়া টিম স্পোর্টস আমার দ্বারা হবে না। তাছাড়া আমি বাস্কেটবলও পছন্দ করি না।" এই কথা শুনে সকলে একটু হাঁপ ছেড়ে বাঁচে আর বলে যে, "ও না থাকলে আমরা সকলেই সাইন আপ করব।" এরপরে আমরা দেখতে পাই ইওয়ান সে ডগে এসে একা একা বসে থাকে সমুদ্রের পাড়ে। পিছন থেকে ঝাঙাংও আসে আর ওর নাম ধরে ডাকে। তখন ঝাঙাংকেও বলে যে, "আমি এখানে আছি, তুমি কি করে জানলে?" তখন ঝাঙাং বলে যে, "নু আমাকে বলেছে।" "তুমি বাস্কেটবল টুর্নামেন্ট নিয়ে চিন্তা করো না। ওইসব ছেলেপেলে ওরা অনেক বেশি ইডিয়েট। তারা সবকিছুতেই ভয় পায়।" তখন ইওয়ান বলে যে, "তারা তো ভুল বলেনি। আমি টিম স্পোর্টসের জন্য একদমই সুইটেবল না।" তখন ঝাঙাং ওর পাশে বসে আর বলে, "ইওয়ান তুমি কতকাল এসব থেকে পালাবে? আর তাদের কি রাইট আছে তোমাকে এসব বলার? তারা যেসব কথাবার্তা বলে সবকিছু ননসেন্স কথাবার্তা এবং তাদের জন্যই এসব কিছু ঘটছে।" তখন ইওয়ান রেগে উঠে দাঁড়ায় আর বলে যে, "তুমি কিছুই জানো না।" এরপর সে সরাসরি ঝাঙের দিকে তাকায় আর বলে যে, "তুমি এটা জানো না যে নিজের বাবাকে ডুবতে দেখতে ঠিক কিরকম লাগে এবং এটাও জানো না যে নিজের বেস্ট ফ্রেন্ডকে কার অ্যাক্সিডেন্টে দেখে ঠিক কতটা খারাপ লাগে। আমি যখনই তার প্রতি ভালো হতে চেয়েছি তখনই তার সাথে খারাপ কোনো না কিছু ঘটেছে। একবার হলে কোইন্সিডেন্স, ২ বার হলে অ্যাক্সিডেন্ট, কিন্তু ৩ বার আর ৪ বার সেটাকে তুমি কি বলবে? আমার ভাগ্যকে অ্যাকসেপ্ট করা ছাড়া আমি আর কিই বা করতে পারতাম?" ঝাঙাঙের মন খারাপ হয়ে যায় আর বলে যে, "আমি জানি না যে তোমার ঠিক কীরকম পাস্ট আছে। কিন্তু আমি এটা জানি যে নিজের বাবা যদি কাউকে মনস্টারের মতো ট্রিট করে তাহলে তার ঠিক কীরকম লাগে। আমার ফ্যামিলিতে আমার মেজো ভাই একজন মনস্টার। তার কারণ সে ছেলেদেরকে পছন্দ করে। আর আমার বাবার চোখে এই জন্যই তার পরিচয়টা অনেক বেশি লজ্জার। আমিও ভয় পাই যদি আমিও তার চোখে এরকম হয়ে যাই। কিন্তু তারপর আমি রিয়ালাইজ করলাম যে আমি যতই কঠিনভাবে ট্রাই করি না কেন, তার চোখে আমি কখনোই তাকে স্যাটিসফাইড করতে পারবো না। সো আমার আর আমার ভাইয়ের মাঝে কোনো ডিফারেন্স নেই। আমরা দুজনেই ইউজলেস আর তার জন্য অসম্মানের।" এই কথা বলেই ঝাঙা উঠে দাঁড়ায় আর ইউনের দিকে তাকায় আর বলে যে, "সুইয়ুন, আমি তোমার যে স্যাড স্টোরি সেটার সাথে আমারটা কম্পেয়ার করছি না। আমি জাস্ট তোমাকে এটাই বলতে চাইছি যে আমার গ্র্যান্ডমা মারা যাবার পরে অনেক কিছুই আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি তো আমি শুধু আমার মতোই হতে চাই।" ইওয়ান ওর দিকে তাকায়। তখন বলে যে, "আমি চাইবো যে তুমিও তোমার মতো হও। আর তুমি কখনোই জেনেক্স ছিলে না। এটা যারা বলে সেটা তাদের ভুল। তুমি শুধু তুমি।"
আর আমার কাছে তুমি সেই লোকটা না যে আমার জন্য ব্যাড লাক নিয়ে এসেছো। এই কথা বলে তারা দুজন দুজনের দিকে তাকায়। তখন ঝাং আবারও বলে যে আমি এখানে আসার পর থেকে তুমি একমাত্র লোক যে আমাকে এই উষ্ণ অনুভূতি জাগিয়েছো। ইউয়ান বলে আমি যদি তোমারও ক্ষতি করে ফেলি? ঝাং বলে যে সেটা কখনোই হবে না। আমি অনেক বেশি টাফ। আমি মারও সহ্য করতে পারি। কোনো সমস্যা নেই। এরপর সে আর বলে যে বাস্কেটবল টিমে তুমি আমাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? ওইদিন যে তুমি শটটা নিয়েছিলে সেটা অনেক বেশি কুল ছিল। ইওয়ানের মুখে একটু হাসি ফোটে আর বলে যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এরপর সে ঝাঙাঙের দিকে তাকায় আর বলে যে কিন্তু তোমাকে একটা জিনিস প্রমিস করতে হবে। ঝাঙাং বলে যে কি সেটা? ইউয়ান বলে তোমাকে অবশ্যই ভালোভাবে স্টাডি করতে হবে আর তোমার হোমওয়ার্ক সিরিয়াসলি করতে হবে। এই কথা শুনে ঝাঙাং ওর হাত বাড়িয়ে দেয় আর দেখা যায় ইউয়ান সেও তার হাত বাড়িয়ে দেয় এবং দুজনে ডিল করে আর ঝাঙাং ইউয়ানকে তার কাছে টেনে নিয়ে তার বুকের সাথে লাগায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে ইউয়ান সে বাস্কেটবল প্র্যাকটিস করছিল। তখনই সেখানে তার বোন আসে আর বলে যে আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আবারও বাস্কেটবল খেলছো। তুমি না বলেছিলে যে টিম ওয়ার্কের যে গেমসগুলো সেগুলো অনেক বেশি হ্যাসেল। এরপর ইউয়ান সে বলে যে তুমি এসব করা বন্ধ করো, আমাকে কাজ করতে দাও। তখন ওর বোন বলে তুমি কি ঝাঙাঙের জন্য বলছো? ঝাঙা তোমাকে বলেছে গ্রুপে জয়েন হওয়ার জন্য, তাই না? সে আর বলে যে ভালোবাসা এমন একটা জিনিস সবকিছু চেঞ্জ করে দেয়। তখন ইউয়ান ওকে একটু শাসন করতে চায়। শুরু তখন বলে যে তুমি আর ঝাঙাং ব্রাদার তোমরা তো এখন স্কুলের কথা বলা টপিকস হয়ে গেছো। তোমরা যাই করো না কেন কোনো কিছুই আমার কাছ থেকে সরে যেতে পারে না। তখন ইউয়ান ওর দিকে তাকিয়ে একটু ফিজেল হাসি আসে এবং বলে যে তুমি কি আমার পিছনে গোয়েন্দাগিরি করছো? জাস্ট তোমার পড়ালেখায় মন দাও। তখনই ওর বোন বলে যে ভাই তুমি অনেক বেশি চেঞ্জ হয়ে গেছো। আমি চাইনি তারপরও অ্যাটেনশন দিতে হচ্ছে তোমার প্রতি। তখনই ইওয়ান সে ওই বাস্কেটবলটা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে আমরা স্কুলে ফেরত যাই যেখানে অন্যান্য ছেলেরা ঝাঙাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই তাকে এখানে আনতে চাও আমাদের টিমে? তখন ঝাঙ বলে যে কেন না। এই কথা বলার পর সকলে ইওয়ানের দিকে তাকায়। ইওয়ান একপাশে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে ইওয়ান সে একটা বল হাতে নেয় এবং ধীরে ধীরে সে এগিয়ে যায় কোর্টের দিকে। তখনই ছেলেমেয়েরা বলাবলি করে যে সে কি আসলেই খেলা জানে? সে কি পারবে এটা করতে? এবং এরকম আরও অনেক কথা হয়। তখন আমরা দেখতে পাই যে ইউয়ান সে তার পয়েন্টে দাঁড়ায় এবং সেখানে দাঁড়িয়েই সে তার বলটা ছুঁড়ে মারে এবং সেটা সোজা গিয়ে ওই নেটের ভেতর পড়ে এবং সেটা দেখে সকলেই একদম সারপ্রাইজড হয়ে যায়। ঝাঙাং তখন গর্ব করে বলে আমি বলেছি না সে এই খেলায় অনেক ভালো, দেখলে তো? তখনই সে আরও বলে যে যখন শ্যুটের ব্যাপার আসে তখন তার ধারে কাছেও কেউ নেই। আমি আবারও বলছি সে যদি জয়েন করে গ্রুপে তাহলে আমিও জয়েন করব, আর না হলে তোমরা অন্য কাউকে খুঁজে নাও। আর এখানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।